শিক্ষকরা কর্মবিরতিতে ক্লাসের বাইরে প্রাথমিকের 1 কোটি শিক্ষার্থী। খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণ অধিকার পরিষদ। ব্যাংক খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা নীতিমালা হচ্ছে। ঐতিহাসিক সফরে যুক্তরাষ্ট্রে গেলেন সিরিয়ার প্রেসিডেন্ট। এবং জাহানারাদের অভিযোগ 3 সদস্যের তদন্ত কমিটি গঠন বিসিবির। বেলা 11টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। বেতন বৃদ্ধি ও পদোন্নতির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ রোববার সকাল থেকে এই কর্মবিরতি শুরু করেছেন তারা। এতে 65,500-এরও বেশি বিদ্যালয়ের প্রায় 1 কোটি শিশু শিক্ষার্থীর ক্লাস বন্ধ হয়ে গেছে। কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয়ে এলেও শিক্ষকরা পাঠদান বন্ধ রেখেছেন। বাধ্য হয়ে ক্লাস না করেই ফিরে যেতে হচ্ছে শিশু শিক্ষার্থীদের। 10ম গ্রেডে বেতন ভাতা সহ 3 দফা দাবিতে গত শনিবার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন সহকারী শিক্ষকরা। 15 নভেম্বরের পর তাদের কর্মবিরতি কর্মসূচিতে যাওয়ার কথা ছিল। তবে অবস্থান কর্মসূচির প্রথম দিনে শাহবাগে কলম সমর্পণ কর্মসূচিতে পুলিশের হামলার ঘটনায় তা এগিয়ে এনেছেন শিক্ষকরা। ফলে আজ থেকেই সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেয় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ। ব্যাংক খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য একটি নীতিমালা প্রণয়ন করছে বাংলাদেশ ব্যাংক। এর লক্ষ্য হলো ব্যাংক খাতে এআই প্রযুক্তি নিরাপদ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা, যেন জালিয়াতি প্রতিরোধ, ঝুঁকি ব্যবস্থাপনা, অর্থনৈতিক পূর্বাভাস, অভ্যন্তরীণ দক্ষতা বৃদ্ধি এবং গ্রাহক সেবা উন্নত করা যায়। এই নীতিমালা প্রণয়নের কাজ করছে বাংলাদেশ ব্যাংকের তথ্য প্রযুক্তি বিভাগের 7 সদস্যের একটি বিশেষ দল। তারা এরই মধ্যে কাজ শুরু করেছে এবং আগামী 2 মাসের মধ্যে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে নীতিমালার একটি খসড়া প্রস্তুত করার কথা। পুরো প্রক্রিয়ার সমন্বয়ের দায়িত্বে আছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জাকির হাসান। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্যও জানা গেছে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্টের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে দেশে প্রায় 60% ব্যাংকের সাইবার নিরাপত্তায় এআই ব্যবহারের কোনো নীতিমালা নেই, আর মাত্র 40% ব্যাংক এই বিষয়ে নীতিমালা প্রণয়ন করেছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে দিনাজপুর 3 আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শনিবার বিকেল 5টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে গণ অধিকার পরিষদের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। দিনাজপুর গণ অধিকার পরিষদের সভাপতি শফিকুল ইসলাম সমাবেশে সভাপতিত্ব করেন। তিনি বলেছেন, জামাতে আমির, ইসলামী আন্দোলনের আমির সহ যে সমস্ত জাতীয় নেতৃবৃন্দ গণ অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারের আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন এবং আগামীর বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখবেন, তাদের প্রতি সম্মান দেখিয়ে রাজনৈতিক দলগুলো যেন এসব জাতীয় নেতৃবৃন্দের এলাকায় প্রার্থী না দিয়ে নতুন উদাহরণ সৃষ্টি করেন। গণ অধিকার পরিষদ বিভিন্ন রাজনৈতিক দল তার রাজনৈতিক কর্মকাণ্ড করছে, কেউ কাউকে বাধা দিচ্ছে না, পুলিশ পাঠিয়ে কারো সমাবেশ বন্ধ করছে না। কিন্তু গত এই ফেসিবাদের 16 বছর আপনারা দেখেছেন বিএনপির মতো একটি বড় দল কিংবা জামাতের মতো একটি দল গণ অধিকার আমরা একটা প্রোগ্রাম করার অনুমতি পাইনি। যেখানে প্রোগ্রাম করতে গিয়েছি নানান ধরনের বাধা বিঘ্ন, হুমকি ধামকির সম্মুখীন হয়েছি। তাই আজকের এই গণ অভ্যুত্থান পরবর্তী যে নতুন বাংলাদেশ, যেটি সম্প্রীতি সহনশীলতার নজির স্থাপন হয়েছে, আমরা চাই আগামীতে এটা অব্যাহত থাকবে। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠানের আগে হয়তো এই জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্র পরিবর্তনের যে একটি জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেটি নিয়ে যে জুলাই সনদ রচিত হয়েছে, যেখানে প্রত্যেকটি রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, সেই জুলাই সনদে গণভোটের মাধ্যমে এই জুলাই সনদের বাস্তবায়নের একটি
আগামী নতুন বাংলাদেশ রচিত হবে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। রাজধানীর মোহাম্মদপুরের সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ের ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। শুক্রবার দিবাগত রাত 2:30টার দিকে বিদ্যালয়ের 3 নম্বর ফটকের ভেতরে বিস্ফোরণের এই ঘটনা ঘটে। এই ঘটনায় মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি করেছে স্কুল কর্তৃপক্ষ। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শুক্রবার দিবাগত রাত 2:30টার দিকে বিদ্যুৎ ছিল না। এ সময় স্কুলের 3 নম্বর ফটকের বাইরে থেকে একটি ককটেল ভেতরে ছুড়ে মারা হয়। এতে বিস্ফোরণ হয়, তবে কেউ হতাহত হয়নি। কে বা কারা ককটেল ছুঁড়েছে সেটি তারা দেখেননি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এর আগে শুক্রবার রাত 11:15টার দিকে রাজধানীর রমনার কাকরাইল এলাকায় অবস্থিত সেন্ট মেরিস ক্যাথেড্রাল গির্জায়ও 2টি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হলেও আরেকটি অবিস্ফোরিত থেকে যায়। পরে পুলিশ এসে সেটি নিষ্ক্রিয় করে। এই ঘটনায়ও কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। টাঙ্গাইল 1 আসনে সদ্য ঘোষিত স্বপন ফকিরের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলীর নেতৃত্বে নিজ অফিসের সামনে থেকে মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মোহাম্মদ আলীর অফিসের সামনে এসে শেষ হয়। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করা হয়। এ সময় কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি জয়নাল আবেদিন বাবলু, বিএনপি নেতা আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। জাতীয়তাবাদী ছাত্র দল থেকে এ পর্যন্ত এসেছে। আমি জাতীয়তাবাদী ছাত্র দলের 3বার কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ছিলাম। আমি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব। আমি জিয়াউর রহমান ফাউন্ডেশনের একজন ডাইরেক্টর। আমি মধুপুর এবং ঢাকার রাজপথে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি। আজকে মধুপুরের গণজোয়ার সৃষ্টি হয়েছে আমার পক্ষে। মধুপুরের সর্বস্তরের এবং ধনবাড়ির সর্বস্তরের জনগণ চায় আমি যেন ধানের শীষের প্রতীক নিয়ে মাঠে আসি এবং তাদের প্রত্যাশা দীর্ঘ 43 বছর পরে আজকে মধুপুর থেকে বিএনপির প্রার্থী নির্বাচিত হওয়ার একটা সুযোগ এসেছে। দলের হাইকমান্ডের প্রতি আহ্বান জানাবো যে মধুপুরের আসন টাঙ্গাইল 1, ধনবাড়ি এবং মধুপুরের সমন্বয়ে গঠিত, এটা আপনারা পুনর্বিবেচনা করুন এবং যদি আপনারা পুনর্বিবেচনা করেন অবশ্যই এই আসনটা ধানের শীষের প্রতীকের পক্ষে প্রার্থী বিজয়ী হবে। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েল ও হামাসের মধ্যে 1 মাস আগে যুদ্ধবিরতি হওয়ার পরও গাজায় নিহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। কারণ একদিকে ধ্বংসস্তূপের নিচ থেকে এখনো লাশ উদ্ধার ও শনাক্তের কাজ চলছে, অন্যদিকে এখনো গুলি করে হত্যা অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে 2023 সালের 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত এই উপত্যকায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 69,169 জনে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলায় অন্তত 240 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবারও নতুন করে হত্যার খবর পাওয়া গেছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, উত্তর গাজায় হলুদ রেখা অতিক্রম করে তাদের সেনাদের কাছে পৌঁছালে একজন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা ঐতিহাসিক সফরে যুক্তরাষ্ট্রে গেছেন। স্থানীয় সময় শনিবার তিনি দেশটিতে পৌঁছান। এই সফরের মাত্র একদিন আগে ওয়াশিংটন তাকে সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে বাদ দেয়। গত বছর বিদ্রোহী বাহিনী দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার পর শারা সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। তিনি আগামী সোমবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। 1946 সালে সিরিয়ার স্বাধীনতার পর এই প্রথম কোনো সিরিয়ান প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্রের সরকারি সফর এটি। শারা এর আগে গত মে মাসে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের সময় রিয়াদে প্রথমবারের মতো ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। যুক্তরাষ্ট্রের সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক এই মাসের শুরুর দিকে বলেছিলেন, শারা সম্ভবত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বিরোধী জোটে যোগদানের একটি চুক্তিতে স্বাক্ষর করবেন। তাছাড়া যুক্তরাষ্ট্র দামেস্কের কাছে একটি সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করছে,
যার উদ্দেশ্য হবে মানবিক সহায়তা সমন্বয় করা এবং সিরিয়া ইসরায়েল সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা। এবারে খেলার খবর। জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম তার নিজের সঙ্গে ঘটে যাওয়া যৌন হয়রানির অভিযোগ তোলার পরেই দুদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করার ঘোষণা দেওয়া হয়েছিল, যে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল বিসিবি অভিযোগের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে এবং একটি তদন্ত কমিটি গঠন করবে। ওই কমিটি 15 কার্যদিবসের মধ্যে রিপোর্ট দেবে। জাহানারা আলমের পর নারী দলের মধ্যে অস্বস্তিকর পরিবেশ নিয়ে অভিযোগ তুলেছেন আরেক সাবেক অধিনায়ক রুমানা আহমেদও। সব মিলে দ্রুতই তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি। শনিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানিয়েছে কমিটি কত সদস্যের এবং কারা রয়েছে সেই কমিটিতে। 3 সদস্যের এই কমিটির আহ্বায়ক করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিকুল হাকিমকে। সদস্য হিসেবে রাখা হয়েছে বিসিবি পরিচালক রুবাবা দৌলা এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াজ সিরাজ শুক্লা। বিসিবি জানিয়েছে এই কমিটি নারী দলের সঙ্গে সম্পর্কিত সাম্প্রতিক অভিযোগগুলো সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করবে এবং 15 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন ও সুপারিশ দাখিল করবে। বোর্ড আশা করছে এই তদন্তের মাধ্যমে বিষয়টির স্বচ্ছ ও ন্যায়সঙ্গত সমাধান পাওয়া যাবে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। শিক্ষকরা কর্মবিরতিতে, ক্লাসের বাইরে প্রাথমিকের 1 কোটি শিক্ষার্থী। খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণ অধিকার পরিষদ। ব্যাংক খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা নীতিমালা হচ্ছে। ঐতিহাসিক সফরে যুক্তরাষ্ট্রে গেলেন সিরিয়ার প্রেসিডেন্ট। এবং জাহানারাদের অভিযোগ, 3 সদস্যের তদন্ত কমিটি গঠন বিসিবির। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।